স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। লিমন, বাসায় যাও, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, রাতে কথা হবে। ব্যাস হয়ে গেল। যা বোঝার তা বুঝে নিল। ব্যাগটা কাঁধে নিয়ে মাথা নেড়ে উঠে দাঁড়ায়। নিলয়ের সাথে হ্যান্ডশেক করে বেরিয়ে যাবে এমন সময় তাহিকে নিয়ে আসে। ঝাপসা দেখেই লিমন সেদিকে না তাকিয়ে ঝটপট বেরিয়ে গেল। যেদিকে তাকানো বারণ, সেদিকে চোখ না পড়াই শ্রেয়। সাহাদ এখনই বিয়ে পড়িয়ে দেবে তাহির। কতটা কানে বাজছে। বাসার নিচে টং দোকানটাতে বসে আছে, ভেতরে যেতে ইচ্ছে করছে না। টং দোকানদার প্রশ্ন করলেন, মামা চা দিতাম নি? মাথা নেড়ে না জানালো। চোখ নিবদ্ধ রাস্তার ধুলাতে। গাড়ির টুং টাং টাং আওয়াজ আসছে। আকাশের দিকে তাকিয়ে আছে নীরব হয়ে। মেঘ করেছে আকাশে, আচমকা ঝড় উঠেছে, ধুলো ঝড়। হাত ঘড়িতে 7:22 বাজে। সুলতানা মঞ্জিল ছেড়েছে তখন 4:50। শার্টের হাতা উল্টে বার বেয়ে নেত্রধারা মুছতে ব্যস্ত। কাব্য ফোন দিয়ে টঙের সামনে এসে উপস্থিত। এই ধুলো ঝড় সব একসাথ করে দিয়েছে। ছেলেটা চোখে মুখে উদ্ভ্রান্ত দৃষ্টি। লিমন কাব্যকে পেয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। এই মুহূর্তে কাব্যকে ভীষণ প্রয়োজন ছিল। কাব্যকে জড়িয়ে ধরে ক্রন্দনরত গলায় বলল, আমার তাহি হারিয়ে গেল কাব্য। ওরা আমার তাহিকে নিয়ে যাবে। কেন ভাইজান বুঝলো না আমাকে? কাব্য কিছুতেই সামলাতে পারছে না। টঙের আসকার মামাও এই ভরা ঝড়ে ওদের ভেতরে ঢুকতে বলছে। চারিদিকে বালুর তুফানের মধ্যে শুরু হয়ে গেল বজ্রনাদ। মেঘে ঘর্ষণ, প্রবল বেগে বৃষ্টি। প্রকৃতি যেন তাণ্ডব লীলা শুরু করেছে। করবে নাই বা কেন? উপকূলীয় অঞ্চলে চলছে 9 নম্বর মহাবিপদ সংকেত। এর মাঝেই ছুটে আসছে কেউ। আসকার মামা জোরেই বলে উঠল, মাইয়া মানুষ পাগল হয়ে গেছে, কেমনে দৌড়াই আইতাছে। ঝড় তুফান ভালো দিয়ে এমনি দৌড়াইলে কোনো ক্ষতি হইয়া যাইব। ওই খালা এমনি ছুটতাছেন কেন? আসগার চিৎকার দিয়ে ডাকতে লাগলো। কাব্য এবং লিমন দুজনই ঘাড় ঘুরিয়ে দোকানের তেরপালের আড়ালে দাঁড়ালো। সত্যি একটি মেয়ে ছুটে আসছে। কাব্য সামান্য ভিজে গিয়েছে। মেয়েটি ছুটে এসেই তেরপালের ভেতর ঢুকলো। কাব্য আর লিমন স্তম্ভিত, বিভ্রান্ত হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আসকার মামা এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, এই নেন খালা, পানিটুকু খাইয়ালো। হাঁপাইতাছেন তো? সবটুকু পানি ঢক ঢক করে গিলে নিল। পরনের শাড়িতে কাদা, অনেকটাই ভিজে গেছে শাড়ির নিচের অংশ। কাব্য বিস্মিত হয়ে প্রশ্ন করলো, আপা আপনি এখানে? তাহি টঙের ভেতরে একপাশে এসে বেঞ্চিতে বসলো। লিমনের দিকে তাকিয়ে দেখে ছেলেটা চোখ ফিরিয়ে নিল। মাটির দিকে দৃষ্টি নত। তাহি চোখ বুজে একদমে বলল, মিলন, এই মুহূর্তে বিয়ে করবেন আমায়? চক্ষু ছানা বড়া কাব্যের। মনে হলো মাথার উপর বাজ পড়েছে। লিমনের দিকে তাকিয়ে দেখে ছেলেটা চোখ বন্ধ করে রেখেছে। দু চোখ পেয়ে গড়িয়ে পড়ছে জল। তাহির চোখে মুখে বেদনার ছাপ। নিষ্পলক তাকিয়ে আছে লিমনের দিকে। আসকার মামাও হতবাক। এখানে কি চলছে বুঝতে পারছে না। সকলের অপেক্ষা লিমনের প্রতি উত্তরের। অথচ লিমন নিঃশব্দ এখন। চোখ খুলছে না কেন এই ছেলে? দুটো ঠোঁট আলগা করে বলল, ডক্টর তাহি পালিয়ে এসে ঠিক করলেন না, ভাইজানকে কষ্ট দিয়ে ফেলেছেন। হতভম্ব তাহি এবং কাব্য। এ যেন চোরের মুখে ধর্মের কাহিনী। এখনো চোখ বন্ধ লিমনের। তাহি শাড়ি ধরে উঠে দাঁড়ায়। কাব্যের দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছি জানি না, কেউ আমাকে খোঁজ করবে বলে জলে ডুবে মরতে যাচ্ছে। লিমন চোখ খুলে তাহির হাত ধরে আটকালো। তাহির দিকে তাকিয়ে ধমকে বলল, এত মরার শখ কেন? এতগুলো মাস আমাকে ধুকে ধুকে কষ্ট দেওয়া হয়েছে, অথচ আমার একটা লাইন সহ্য করার ক্ষমতা নেই। পালিয়ে এসেছেন কেন? দু চোখ ভরা জল নিয়ে তাহি বলে উঠল, আমি পারবো না বিয়ে করতে। ভাইজান যার সাথে বিয়ে দিতে চাইছে ওনাকে, উনি চাইবে সংসার করতে। আমি তো রাশেদকে ভুলতে পারবো না। কাব্য ভ্যাবাচাকা খেয়ে বলে, লিমনের সাথে বিয়ে করলে সংসার করবেন না? ওই আইনজীবীর সাথে সংসার করার চেয়ে মিলনের সাথে করা ভালো। লিমন ক্ষীণ হেসে বলে, আচ্ছা,
এই কারণ? তাহলে ঠিক আছে, চলুন, আমার আপত্তি নেই। কাব্য ক্রোধে বলল, কিসের আপত্তি নেই তাহি আপা? এইসব কি বলছেন আপনি? লিমন একটা মানুষ। আপনি মনের মাঝে রাশেদ ভাইয়াকে রেখে লিমনকে ট্রাম্প কার্ড বানিয়ে বিয়ে করাটা কি প্রতারণা নয়? তাহি লিমনের দিকে তাকিয়ে ওর ভাব বোঝার চেষ্টা করলো। তাহির হাত এখনো শক্ত করে ধরে আছে লিমন। তাহি জোরে দম ফেলে বলল, বাসার সবাই আমাকে বিয়ে দিবেই, বাধ্য হয়ে অপরিচিত একজন মানুষকে বিয়ে করাচ্ছে। পরিচিত লিমনকে বিয়ে করা ভালো। লিমন রাশেদকে শ্রদ্ধা করে। আর যাই হোক, কখনো রাশেদ রিলেটে কিছু হলে মিরন আমাকে অপদস্থ করবে না। ওই জায়গায় অন্য কেউ হলে অবশ্যই করবে। বিধবার তকমা তো লেগেছে বেশ কয়েক বছর। সম্মানের চোখে কয়জনই দেখে? সেদিক থেকে লিমনের উপর ভরসা করতে পারি। কাব্য প্রশ্ন করে। আর ভালোবাসা? তাহি নিশ্চুপ। বৃষ্টির তেজ কমেছে। লিমন তাহির হাত ছেড়ে একটু সামনে এগিয়ে গেল। একটা সিএনজি ডেকে এনে বলল, চলুন কাব্য, তুইও উঠ। কাব্য বিরক্ত তাহির উপর। স্বার্থপর মেয়ে নিজের প্রয়োজনে এখন ঠিকই ছুটে এলো। লিমনের মনে কি চলছে বোঝার উপায় নেই কারো। সিএনজি চলছে, মনে উৎকণ্ঠা, ভয়, চোখে জল তাহির। গাড়ি থামলো কাজী অফিসের সামনে। কাজের সামনে দুজন সাক্ষী হিসেবে ডাক দিয়েছে হামজা তুহিনকে। তাহি ফোনে কাকে যেন লোকেশন পাঠালো। অপেক্ষা করছে সকলে ওর বাসায় আসার জন্য। ভেতরে ঢুকতেই কাব্য এবং লিমনের চক্ষু ছানা বড়া। কাব্য ভয় পেয়ে আমতা আমতা করে বলল, ছোট ছোট দা। শাহিন আর পাভেল ইশারা দিল বিয়ে শুরু করতে। লিমন একবার তাহির দিকে তাকিয়ে মনোযোগ দিল কাজের দিকে। স্পষ্ট বুঝতে পারছে তাহি সমস্তটা প্ল্যান করেই এসব করেছে। তাহিকে কাবুল বলতে বলাতে মেয়েটা গড়িমসি না করে গড় গড় করে বলে দিল। মনে হলো যেন কাবুল বললেই বেঁচে যাবে। এদিকে লিমনকে বলতে বলায় লিমন নিশ্চুপ। জীবনের এত বড় সিদ্ধান্ত লিমনের মা, বড় বাবা আর বড় ভাইজান থাকবে না। ব্যাপারটা অনুচিত, অকল্যাণকর। এদের দোয়া ছাড়া আগাবে কি করে জীবনে? অথচ এখনকার দিনটা বড্ড আকাঙ্ক্ষার স্বপ্নের ছিল। ধ্যানে ফিরে রোবটের মতো তিন কবুল বলে দিল। স্বাক্ষর করে চুপ করে নিজের জায়গায় বসে আছে। তাহির দু চোখ বেয়ে পানি ঝরছে। শাহিন এগিয়ে আসতেই ভাইকে জড়িয়ে ধরে কেঁদে দিল। পাভেল লিমনের কাঁধে হাত রেখেছে। সবার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল। কাব্য না পারতে শাহিনকে এখন সকালে সব জানিয়ে দিয়েছে। ভাইজান যখন রাতেই জানালো তাহির বিয়ের কথা, শাহিন প্রস্তুতি নিয়েছিল পরশু ঢাকা ফেরার। কাব্যের মুখে সব শুনে অপেক্ষা করেনি, সকালেই রওনা দিয়েছে। নিলয় যদিও পাভেল শাহিনের বন্ধু, তবে কাব্যের মুখে যা শুনেছে তাহির প্রতি লিমনের অনুভূতির ব্যাপারে, এরপর আর নিলয়কে সেই ঝামেলাতে জড়াতে অনিচ্ছুক ছিল শাহিন। পাভেলকে জানাতেই পাভেল আই ঢাই করছিল বসের ভয়ে। শাহিন নির্ভয় দেওয়াতে দুজনে মিলে কাজটা করেই ফেলল। কাজী অফিস থেকে বেরিয়ে এসে কাব্য কাঁদো কাঁদো মুখে বলে, ও ছোটদা, আমরা কোথায় যাব? পাভেল শুকনো ঢোক গিলে বলে, কই আর বাগের ড্রায়, আজকে সব কটা গোস্ত চিবিয়ে খাবে দেখিস। শাহিন ধমক দিল, চুপ থাক, প্রেম করিস না তো তাই বুঝিস না প্রেমিকের কষ্ট, আমাকে ভাবতে দে। পাভেল মনে মনে বলে, না, একদমই বুঝি না, শুধু ঘর থেকে উচ্ছেদ করে দিল আদর করে, এই আর কি। এর মাঝেই লিমন বলল, বাসায় চলো, আমি ভাইজানের মুখোমুখি হব, আম্মুও ওখানে আছে। শাহিন প্রশ্ন করল, তুই নিশ্চিত? শতভাগ। ছোটদা, উপায় নেই তো, এত বড় প্রতারণা করব মানুষটার সাথে? বিশ্বাস করে আমাকে। কি করলাম এটা? আবেগের জোর এতই বেশি যে আপনজনকে ঠকিয়ে ফেললাম। হতবাক প্রতিটি চেহারা। তাহির মনে হলো এত বড় অপরাধ সে নিজের কথা ভেবে করে ফেল। লিমন না বুঝালে হয়তো টের পেত না। লিমন তাহির দিকে তাকিয়ে বলল, ডক্টর তাহি, আপনি ভাববেন না, সামলে নেব আমি সবটা। আপনার গায়ে আঁচ লাগবে না। শাহিনের জিপ থেকে নেমে সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে। পাভেল একপাশে দাঁড়িয়ে তুহিন, হামজা এবং কাব্যের তামাশা দেখছে। তুহিন শাহিনের হাত ধরে বলেছে,
স্যার, আমারই নিয়েন না, হাসপাতালে ভর্তি হতে চাই না, ওরা ভালো খানা দেয় না। ও স্যার, আর জীবনে এমন করুন না। আমি কি জানতাম মিলন এমন বিপদে ফেলবে? শাহিন ধমক দিল। তুহিন হাসপাতালে গেলে সবাই একসাথে যাব, এমন করছিস কেন? কাব্য কাঁপা কাঁপা গলায় বলল। ছোটদা, তুমিও ভয় পাচ্ছ? শাহিন মুখটা প্যাঁচার মতো করে বলল, তোর আমাকে কি মনে হয়? আমার ইউনিটের সদস্যরা আমাকে ভয় পেলেও আমার জমতো থাকে সুলতানা মঞ্জিলে। আমাকে সুলতানা মঞ্জিলের 3 তলা থেকে একেবারে ময়লার ভাগাড়ে ছুড়ে ফেলবে। পাভেল ক্ষেপে বলে, শালা, ওদের বিয়েটা দিছিস ভালো কথা, এখন সবগুলোকে ভয় লাগাচ্ছিস কেন? পোলাপানগুলা ভরসা হারাবে। কথা শেষ করে পাভেল নাকে কেঁদে বলল, ও শাহিন মায়ের মাটিতে একটাও পড়বে না। এতদিন থাপ্পড় মিশন চালিয়েছে, আজ কি চালাবে? হামজা ঠোঁট উল্টে বলে উঠল। ভাই, বুলডোজার। সকলে শুকনো ঢোক গিলে গেট খুলে ভেতরে ঢুকলো। যদিও এত রাতে সবাইকে দেখে দারোয়ান বিচলিত, তবুও এই বাড়ির ছেলেমেয়েরা যখন খুশি আসবে তাই সালাম দিল। পাত্তা না দিয়ে সকলকে ঢুকতে দিল। এক কদম করে এগিয়ে গেল সুলতানা মঞ্জিলের বিখ্যাত থাপ্পড় ঘরে। লিমন মজা করে একবার বলেছিল এই বাড়ির সব থাপ্পড় পরে লিভিং রুমে। শাহিনের গালে, শেফালির গালে, নোমানের গালে, সর্বশেষ এখন লিমনের গালে পড়তে চলছে। অবশ্য এর চেয়ে বেশি কিছুও ঘটতে পারে। কলিং বেল চাপ দিতেই আফিয়া খালা দরজা খুলে দিল হাসি মুখে। শাহিনকে আচমকা দেখেই অবাক হলো। লিভিং রুম ফাঁকা। ওদের এতজনকে একসাথে ঢুকতে দেখে ঘাবড়ে গেল আফিয়া। সবাইকে বসতে বলে সুলতানা কবির রায়হান সাহেবকে ডেকে নিলেন। দিয়া ডাইনিংয়ে এসেছিল পানি নিতে। সবাইকে দেখে হাসি মুখে সালাম দিল। খুশি হয়ে বলল, বাহ, ভালোই হলো আজ সবাই একসাথে হলাম অনেক দিন পর। ভাই, আপনি তো সারপ্রাইজ দিয়ে দিলেন। আমি আপুকে ডাকছি। নওরিনকে ডাকার প্রয়োজন পড়েনি, নিজে থেকে এসে পড়েছে। এর মাঝে রায়হান সাহেব এবং সুলতানা কবির ঢুকলেন। সকলে দাঁড়িয়ে পড়ল। শাহিন ওর বাবা মাকে জড়িয়ে ধরলো। নওরিনের দিকে তাকিয়ে মলিন হাসি দিল। চোখের ইশারায় নওরিন যা বোঝার বুঝে গিয়েছে, ঘাবলা আছে কোথাও। আবির মামাদের পেয়ে খুশি হলো, ছুটে গিয়ে বড় মামাকে ডেকে আনলো। শাহাদ শেহজাকে নিয়ে রুম থেকে বের হলো। আফিয়া খালা সবাইকে চেয়ার দিলেন বসতে। শাহাদ সোফায় বসলো। লিমন আর তাহি কিছুটা দূরত্ব বজায় রেখেছে। রায়হান সাহেব হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বললেন, ভালোই হয়েছে তোমরা এসেছো। তাহির তো পরশু বিয়ের ডেট ফিক্সড হলো। আজই চেয়েছিলাম কাবিন করতে, তাই ডেট পেছালো। সবাই মিলে কিভাবে কি করবে প্ল্যান করো। লিমন মাথা নত করে রেখেছে, তাহিও মাথা তুলছে না। শাহাদ ওদের পর্যবেক্ষণ করছে। এখন বিকালের পর তো লিমনের এখানে থাকার কথা নয়। তবে সাবিনা এবং রত্না নামাজে ছিল, রুম থেকে বের হয়ে এলো। শাহিনকে আদর করে ওরাও বসলো। সাবিনা প্রশ্ন করলো, তাহি অপারেশন সাকসেসফুল হয়েছে? বাড়ি শুদ্ধ সকলের দৃষ্টি তাহির দিকে। কাব্য ভাবছে তাহি আপা অপারেশনের কথা বলে বাড়ি থেকে বের হলো, ওর শরীরে ঘাম ছুটে গিয়েছে। আফিয়া খালা সবাইকে শরবত বানিয়ে দিয়েছে, কারো গলা দিয়ে নামছে না। শুরু করবে কে? তুহিন এবং হামজার দিকে শাহাদ মুখ খুলল। কোনো কাজে এসেছো তুহিন, হামজা? দুজন দুজনের দিকে তাকিয়ে চোখের পলক ঝাপতে যাচ্ছে, কি উত্তর দেবে। তুহিন কম্পিত গলায় বলল, না বস। শাহাদ প্রশ্ন ছুড়ল, তবে কয়টা বাজে ঘড়ি দেখেছো? হামজা বলল, জি বস, 9:40। এত রাতে এখানে কি? আচ্ছা, চলে যাচ্ছি। হামজা বেকুবের মতো উত্তর দিয়ে দাঁড়িয়ে পড়ল। পাভেলের দিকে চোখ যেতেই পাভেল চোখ রাঙিয়ে দিল। পুনরায় বসে পড়ল। লিমন দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার কিছু কথা ছিল। রত্না প্রশ্ন শুধায়, কি কথা? অকপটে উত্তর দিল, আমি এবং ডক্টর তাহি বিয়ে করেছি। হতবিহবল সুলতানা মঞ্জিলের লিভিং রুম। কি শুনল? ভুল শুনেনি তো? সাবিনা কোনো রকম উঠে দাঁড়ায়, সোজা গিয়ে তাহির গালে প্রচন্ড জোরে সপাটে চড় লাগায়। একই কাজ রত্নাও করলো। এখন লিমনের গালে কষে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারল। বাকিরা নিঃশব্দ। রত্না চেঁচিয়ে বলল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এই মানুষ করলাম তোরে, এই প্রতিদান দিলি চুনকালি মাখালি পরিবারের মুখে। কোন সাহসে তোর চোখ এত নষ্ট হলো যে বয়সে বড়, সম্পর্কে বোন লাগে এমন একটা মেয়েকে বিয়ে করলি? এর যে তুই আমাকে গার্মেন্টস কর্মী বিয়ে করে এনে দিতি, আমি খুশি হতাম। লিমনের মায়ের মুখের দিকে তাকিয়ে ভাবছে, মা কি ডক্টর তাহিকে অপমান করলো নাকি তাকে শাসাচ্ছে? সাবিনা মেয়ের চোয়াল শক্ত করে ধরে বলল, রুচি এত নিচে নেমে গেল তোর? হাঁটুর বয়সী ছেলেকে বিয়ে করলি? শাহিন গিয়ে আগলে ধরল তাহিকে, খালাকে ধমকে বলল, তোমরা এমন অদ্ভুত আচরণ করছো কেন? আমার ধর্ম যেখানে বাধা দেয় না ওদের বিয়েতে, তোমরা কোন সাহসে এগুলো করছো? কার সাথে নফরমানি করছো? আমি বিয়ে দিয়েছি ওদের দাঁড়িয়ে, যা বলার আমাকে বলো। পুনরায় থমকে গেল লিভিং রুম। কথাটা বলে শাহিন শাহাদের দিকে তাকায়, পরে থাপ্পড় কি ওর গালে পড়বে? না, পড়েনি। শাহাদ স্থির, তবে দুটো অলরেডি দুই অপরাধীর গালে পড়েছে। প্রকৃতপক্ষে এই লিভিং রুমকে থাপ্পড় ঘর হিসেবে আখ্যায়িত করা বহাল থাকলো। রায়হান সাহেব এতক্ষণে বললেন, ওরা কি দুজন রাজি ছিল বিয়েতে? শাহিন জবাব দিল, জি আব্বু। তাহলে আমার বলার কিছু নেই, তবে আমাদের জানানো উচিত ছিল পারিবারিকভাবে বিয়েটা হতো। সাবিনা খেপে বলল, কি করলেন দোলা ভাই? আপনার আপত্তি নাই? সমাজে মুখ দেখাবো কি করে আমরা? মানুষ কি বলবে? ওর চাচারা আমাকে এমনিতেই খারাপ ভাবে। আজকের পর তো আমার মান সম্মান নিয়ে টানাটানি লাগবে। রত্না ধপ করে সোফায় বসে পড়ল। দিয়া, নরিন এবং শেফালি গিয়ে ধরল রত্নাকে। কোন সমাজে মুখ দেখাতে চাইছেন খালাম্মা? গভীর প্রগাঢ় আওয়াজের উৎসের দিকে ফিরে ঘাড় ঘোরাল সাবিনা। পুনরায় প্রশ্ন এলো, যে সমাজ আপনার মেয়ের নিরাপত্তা দেয় নাই ওই সমাজ? যে সমাজ মেয়েকে অলক্ষণী অপয়া বলে সেই সমাজ? যে চাচা ভাই মারা যাবার পরে ফিরে তাকায়নি ওই চাচা? নাকি যে পরিবার একটা বিধবা নারীকে তার সন্তান সহ বাড়ি থেকে বের করে দিয়েছে সেই পরিবারের? সাবিনা কাছে এসে বসলো। আমরা তো সমাজ মানি। বাবারে, কি করলো আমার মেয়েটা? ও আমাদের বিশ্বাসের অমর্যাদা করলো। আমাকে মাফ করে দে। সাবিনা শাহাদের সামনে হাত জোর করে দাঁড়িয়ে। শাহাদ খালাকে সামলে বলল, লিমন ভালো ছেলে, আপনার মেয়েকে সামলে রাখবে। স্বাভাবিক একটা ব্যাপার, স্বাভাবিকভাবে নেওয়া উচিত। সবার অধিকার আছে নিজেদের সিদ্ধান্ত জানানোর, জীবনসঙ্গী বেছে নেয়ার। ওরা দুজন তাই করেছে, এত চিন্তার কিছু নেই। কথা শেষ করে উঠে দাঁড়ায় শাহাদ। শাহেজাকে শেফালির কোলে দিয়ে এক পা আগানোর পর তাহি, লিমন দুজনেই ছুটে শাহাদের সামনে হাত জোর করে বসে পড়ে। নীরবতা বিচ্ছিন্ন করে প্রশ্ন করে, হাঁটুতে বসেছো কেন? লিমন উত্তর দিল, ভাইজান মাফ করে দেন। লিমন এবং তাহিকে ধরে উঠিয়ে বলল, আমি মাফ করার কেউ না। এখানে মাফ করার মতো কিছুই হয়নি। অনেক রাত হয়েছে, তাহিকে সসম্মানে নিজের বাড়ি নিয়ে যাও। এতটুকু বলেই পাশ কাটিয়ে চলে গেল শাহাদ। রুমের দরজা আটকে দিল জোরে। যা বোঝার বাকিরা বুঝে নিল। নীরবে পুরো ব্যাপারটা এড়িয়ে গেল শাহাদ। সাবিনা চিৎকার দিয়ে বলে, দিলি তো মুখ পুড়িয়ে সব শেষ করে। ছেলেটা মুখ ফিরিয়ে নিল। কি না করেছে তোর জন্য। দিয়া সবাইকে থামিয়ে বলল, অনেক হয়েছে খালামণি, চাচু, আম্মু, এবার থামুন আপনারা। লিমন ভাইয়া তাহি আপুকে নিয়ে রুমে যান। শুধু শুধুই এত কাহিনী। আপনাদের ছেলেকে দেখেছি আমি, রাগ করেছে খানিকটা, তবে বেশিক্ষণ এই রাগ থাকবে না। অন্য কারো ব্যাপারে জানি না, তবে লিমন ভাইয়া আর তাহি আপু আপনাদের ছেলের যান। না জানিয়ে এত বড় একটা কাজ পড়াতে কষ্ট পেয়েছে। দিয়া এগিয়ে এসে তাহিকে জড়িয়ে ধরে বলল, আপু, আমি খুব খুশি হয়েছি। আপনারা দুজন আমার বড্ড প্রিয়। লিমন দিয়ার কাছে এসে বলল, ভাবিমা, আমি সকালে আসবো। ডক্টর তাহিকে নিয়ে আজ বাসায় ফিরে যাই। ভাইজান, ও তো বললো চলে যেতে। মাথা ঠিক আছে ভাইয়া? জেদের বসে বলেছে। এখন যদি সত্যি বেরিয়ে যান, সকালে এই বাড়িটাকে ধ্বংসাবশেষ বানাবে সে আপনাদের না পেলে।
আপনারা কেউ যাবেন না, সবাই রেস্ট নিন। রায়হান সাহেব আর সুলতানা কবিরও সহমত দেওয়ার সাথে সবাইকে থেকে যাওয়ার জন্য বলল। শাহাদের মতিগতি কেউ বুঝতে পারছে না। ঝড়ের আগে পরিবেশ ঠিক যতটা শান্ত, শাহাদ ততটাই নিস্তব্ধ হয়ে আছে। ঘড়িতে 12:30। দিয়া মেয়েকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। নক করার পর দরজা খুলে দিল। শাহেসা ঘুমিয়ে পড়েছে। মেয়েকে বিছানায় শুয়ে শাহাদের পাশে বসলো। এখন খাবার ছুঁয়েও দেখেনি। হেডবোর্ডে হেলান দিয়ে কপালে হাত রেখে বসে আছে। এমপি সাহেব, রাগ করবেন না প্লিজ। সবারই তো নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, তাই না? আপনি এত শান্ত হয়ে আছেন কেন? ঠিক আছে, আমার কষ্ট হচ্ছে। কপাল থেকে হাত সরিয়ে ডানে ফিরে মেয়েকে দেখল শাহাদ। মেয়ের ঝাঁকড়া চুলে হাত দিয়ে সরিয়ে কপালে চুমু দিয়ে হালকা হেসে বলল, আমার কলিজার চুলগুলোর যত্ন নেবে ফারা, তোমার মতো কেশবতী বানাবে, কেমন? দিয়া ঈষৎ হেসে বলল, তা না হয় হবে, কিন্তু রাগটা তো কমান। নেই তো। আছে তো, এই যে প্রসঙ্গ বদলাচ্ছেন। প্রসঙ্গ বদলায়নি ফারা, চাচ্ছি না আমাদের তিনজনের মাঝে অন্য কাউকে নিয়ে ভাবতে। আমার কাছে আপাতত আব্বু, আম্মু, তুমি এবং শেহসা আমার পৃথিবী। বাদ বাকি সব ছলনা। কাছে আসো, সব ভাবনা বাদ দাও। দিয়া মলিন মুখে এগিয়ে যায় শাহাদের দিকে। এক হাতে প্রিয়সীকে আগলে বুকে চেপে ধরে। বুকের ভেতর কেন এত কষ্ট হচ্ছে, কেন মেনে নিতে পারছে না ওদের করা কাজটা। তাই তো ভুল কিছু করেনি। অন্যদিকে লিমনের চেয়ে বেশি আগলে কেউ তাহিকে রাখতে পারবে না। তবে কি তথাকথিত মেইল এগোতে লাগলো? নিজেকে সবার সব ব্যাপারে জড়ানো অনুচিত, অশোভনীয়। এই শেষ, আর কারো ব্যাপারে মাথা ঘামাবে না। অকস্মাৎ শাহাদ শব্দ করে হেসে উঠল। দিয়া লজ্জা পেয়ে বলে, হাসছেন কেন? তোমার অবস্থা দেখে মনে হচ্ছে ছোট্ট একটা বিড়াল ছানা গুটি সুটি মেরে খুঁজছে। খুঁজছি তো। কোথায়? এই যে এখানে। আঙুল তাক করে শাহাদের বুকে। শাহাদ দু হাতে বুকের সাথে চেপে ধরল দিয়াকে। আহ্লাদ নিয়ে বলল, ওলে আমার ছোট্ট বউটা, এত আদর কেন তুমি? কাছে আসলে আমার রাগ, দুঃখ, কষ্ট সব এক নিমেষে হাওয়া। দিয়ার খিলখিল হাসি শাহাদের কানে বাজে। থুতনি তুলে অধরে অধর ছুঁয়ে দিল। দিয়ে উপলব্ধি করছে শাহাদের ভেতরের তোলপাড়। নিজেকে শান্ত রাখার চেষ্টা চালাচ্ছে মানুষটা। কথা না বাড়িয়ে দিয়া ঘাট থেকে নেমে ল্যাম্পশেড নিভিয়ে পুনরায় শুয়ে পড়ল। শাহাদ ফোনে মেইল চেক করে ফোন রেখে দিয়ার দিকে ঘুরল। দিয়া দুহাত মেরে দিতেই শাহাদ হেসে বলে, এই পুতুলের মতো হাত দুটো দিয়ে ছোট্ট বুকটাতে কিভাবে আগলে রাখো দানবটাকে? এই পুতুলের মতো হাতের ছোট্ট বুকের মালিকটাই পারে দানবটাকে মনুষ্যত্ব সত্তায় ফিরিয়ে আনতে। সব উপায় মুখস্থ, তাই না? আমার রজনীগন্ধা, তুমি আস্ত একটা ফুল বাগান ফারা। ঘোর কাটাতে চাইলেও পারি না। পারতে হবে কেন? সারা জীবন আমার ঘরেই থাকবেন। যখন আমি থাকবো না তখনও মনে থাকবে। জড়িয়ে ধরল সহধর্মিনীকে। দেয়া বক বক করেই যাচ্ছে। শাহাদ চুপ করিয়ে দিল। ডোন্ট ডিস্টার্ব। এমপি সাহেব, বারান্দায় যাব। প্রিয়তমা স্ত্রীর দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে খাট থেকে নেমে দাঁড়ালো। পাঁচ কোলে তুলে নিল স্ত্রীকে। তাণ্ডব করা প্রকৃতি ভিজিয়ে দিয়েছে বারান্দার সব গাছকে। বর্ষা সেই কবে পেরিয়েছে, তবুও প্রকৃতি মাঝে মাঝে সবকিছু লণ্ডভণ্ড করে নিজের ক্রোধ ছাড়ে জনজীবনের উপর। দেয়া মুখে হাসি রেখে আবদার করে বলল, একটা অনুরোধ করি। সহধর্মিনীর দিকে তাকিয়ে বলল, আপনার গানের গলা মন্দ নয়, ভালো লাগে। আমার জন্য একটা গান গাইবেন? অনুরোধ শুনে চুপচাপ। শাহাদ পুরো পৃথিবীটাকে অসহ্য লাগছে, তবুও মন চাইছে পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়সীর আবদার রাখতে। গলা ছাড়ে। ছাদের উপর সবাই, পাভেলের চিলে কোঠা সবার আশ্রয়স্থল। তুহিন হামজা জোর করে চলে গিয়েছে। শাহিন পাভেল এখনো চায়নি ওদের ঝামেলায় রাখতে।
চিলেকোঠা এখন লিমন, পাভেল এবং কাব্য। শাহিন কিছুক্ষণ আগেই রুমে ফিরেছে। লিমনকে সবাই রুমে যাওয়ার জন্য বলেছে, অথচ সে ঘাপটি মেরে এক জায়গায় বসে আছে। উল্টো কাব্যকে ধমকে বলল, কিসের রুম? এটা কোনো বিয়ে? আমি কাগজে কলমে সই করেছি, এর চেয়ে বেশি কিছু নয়। কথা বলতে বলতে বেরিয়ে আসে চিলেকোঠা থেকে 3 জন। পরের দিন কি হবে তা নিয়ে সবাই চিন্তিত। হঠাৎ গানের গলা কানে আসায় ছাদের রেলিং ধরে 3 জনে উকি দেয় নিচে। কিছু দেখা যাচ্ছে না, তবে গলা স্পষ্ট। কাব্য বলে ওঠে, এটা বড় ভাইজানের গলা না? লিমন স্তব্ধ। পাবেল মাথা নেড়ে বলে, বাবিমা হয়তো স্বাভাবিক করতে চাইছে বসকে। লিমন হেসে বলল, কি করলাম আমি এটা? কাঁধে পাভেলের ভরসার হাত। ফোঁস করে দম ফেলল লিমন। শাহিন, নওরিনও এখন বারান্দায়। নওরিনের মাথা শাহিনের কাঁধে। পুরো ঘটনা শোনার পর থেকে পরের দিন নিয়ে শঙ্কিত। গানের ভারী গলা বাতাসে আরো ঝংকার তুলেছে। নওরিন কাঁধ থেকে মাথা তুলে শাহিনের দিকে তাকায়। শাহিন নওরিনের দিকে। নওরিন প্রশ্ন ছড়ে। শাহিন ভ্রুকুচকে গানে মনোযোগ দিয়ে চোখ বুজে বলল, ভাইজান। নিশ্চুপ কপত কপতে। শাহিন আফসোসের স্বরে বলল, বড্ড আঘাত করে ফেলেছি আমরা প্রতিটা ভাই বোন ভাইজানকে। মানুষটার ভরসা করবে না, একটিবার জানলাম না। নওরিন মলিন গলায় বলল, তোমার সব কাজে আমি পাশে ছিলাম, তবে এবারের কাজটা ঠিক করনি। মানুষটাকে সবাই মিলে কষ্ট দিয়েছ ভেবেই কেমন যেন লাগছে। লিমন ভাইয়া আর তাহিয়াপা, আসলেই কি এরা দুজন দুজনকে ভালোবাসে? লিমন বাসে, আর তাহি ভরসা চাই, যা অন্য কেউ দিতে পারবে না। সৃষ্টিকর্তাই সব ঠিক করার মালিক, আল্লাহ যেন সব ঠিক করে দেয়। নীরা, আমি আমার পরিবারকে পূর্বের মতো হাসি খুশি চাই, ভাইজানকে ছাদ হিসেবে চাই। ভেঙে গুড়িয়ে দিয়েছ ছাদের ইটগুলোকে। পুনরায় ভিত্তি করতে কতখানি সময় লাগে সেটাই দেখবার বিষয়। আল্লাহ ভরসা। আমিন। আজানের স্পষ্ট বাণী কানে আসছে। অ্যালার্ম বাজছে। ফোন হাতড়ে দিয়ে অ্যালার্ম বন্ধ করে দেখল শাহেজা এখনো ঘুমে। পাশ ফিরে স্বামীর দিকে তাকিয়ে দেখছে মানুষটার এখন হুঁশ নেই। অন্য সময়ে দিয়াকে আগে ডেকে তুলতো, অন্ধকারেও অনুমান করতে পারছে মানুষটা কতটা ভেঙে গিয়েছে এক রাতের ঘটনায়। হালকা খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে কপালে অধর ছোঁয়ায় দিয়া। এই তো গত বছরও একা ঘুমিয়েছে, অথচ এখন মানুষটা মিশে আছে ওর কাছে। শাহাদের ঘুমের অবস্থা দেখে দিয়ার ভীষণ হাসি পাচ্ছে। 2 হাতে দিয়ার কোমর পেঁচিয়ে ধরে আছে, মাথা দিয়ার বক্ষে। মানুষটার ঘুম দেখেই বোঝা যাচ্ছে রাতে ঘুমায়নি, হয়তো দিয়া ঘুমানোর পরও জেগেছিল। শাহেজাকে যেভাবে আদরে যত্ন বড় করেছে, তাহিকে তেমনই আগলে রেখেছিল। তাহি এমন একটা কাজ করাতে মনের ভেতর কষ্ট লেগেছে। রাতে একটি কথাই তাহি সব মধ্যে বলেছে, জানফারা, তাহি আমার কাছে বোন কম, মেয়ে ছিল বেশি। ওর জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমার নেয়া। বড় হওয়ার পর ওকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু চোখে চোখ রেখেছি যদি কোনো ভুল করে বসে। রাশেদের হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে ছিলাম। রাশেদও চলে গেল, এরপরও মেয়েটা বিপথে যায়নি। আমি কি তবে খুব বড় ভুল করলাম নিলয়ের সাথে ওর বিয়ে ঠিক করে? দেয়া রাতে অনেক বুঝিয়েছিল, শাহেজা উঠে যাওয়াতে পুনরায় শুয়ে পড়েছিল। কি বুঝলো মানুষটাই জানে। চিন্তা সব একপাশে ফেলে বর্তমানে দিয়া ওঠার চেষ্টা করছে শাহাদকে না জাগিয়ে। হাতের পিষ্টনে আরো দৃঢ় হলো। 2 হাতে দিয়াকে চেপে ধরে বলল, আর 5 মিনিট পর ওঠো, নতুবা সত্যি নামাজের পর এই ঠান্ডা পানিতে গোসল করবো। কি আপনি ঘুমে নেই? নামাজের দেরি হচ্ছে। ওকে যাও। শাহাদ দিয়াকে ছেড়ে দিল। ভেঙচি দিয়ে দেয়া উঠে গিয়ে অজু করে এলো। দুজনে প্রাতঃকালের প্রার্থনা সেরে বসলো। শাহাদের মাথা ব্যথা করছে শুনে 1 কাপ কফি এনে দিল। শাহেজাকে খাইয়ে দিয়া উঠে যাবে ভেবেছিল, মেয়েটা উঠতেই দিল না। শাহাদ ল্যাপটপে কাজ করছে এবং ব্ল্যাক কফিতে চুমুক দিচ্ছে। এক পর্যায়ে ল্যাপটপ বন্ধ করে কমফর্টারের ভেতরে এসে দিয়ার কোমর ধরে নিচের দিকে ঘুরিয়ে নিল। দিয়া মুচড়ে উঠল। আদরে ধমক দিল শাহাদ, মেয়ে ঘুমিয়েছে, একদম চুপ। মানে? বলেছিলাম না তখন 5 মিনিট থাকতে? অমান্য করেছো, এখন শাস্তি। দিয়া ঠোঁট পাকিয়ে বলল, এখন না প্লিজ, উঠতে হবে। নাস্তার টেবিলে কেউ বসছে না।
রায়হান সাহেব ব্যতীত বাকিরা চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। সাহাদ রুমের দরজা খুলে ডাইনিংয়ের দিকে এগিয়ে এসেছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।